নমস্কার। এটা আমার কন্টিনিউইং লেকচার। আমি একদম জিহাদ কাকে বলে সেটা যাবার আগে প্রথমে আমরা কি করব, আফ্রিকাতে জিহাদ দেখব এবং তার সিমিলারিটিস আর কিছু কিছু ডিসিমিলারিটিস উইথ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কিন্তু আমি আবার ওই ডিক্লাইনিং হিন্দু পপুলেশন, কারণ এটা নারীবাদের সঙ্গে একেবারে ওষ্ঠপ্রষ্ঠভাবে জড়িত, এইটা নিয়ে আরেকটু কথা বলবো, আরেকটু ডেপথে যাব। আমি আজকে দুজন ফেমিনিস্ট থিওরিস্টের কথা বলবো। একজন সুলামিত ফায়ারস্টোন, যার কথা অলরেডি বলেছি, আরেকটু বিশদভাবে বলবো, এবং আরেকজন হচ্ছে গেইল রুবিন। সেটা আমাদের কিছুটা লাভ জিহাদ যাকে বলা হয়, স্পেশালি colonial times এ women's womb, এটা ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ডিক্লাইনিং পপুলেশন। তো সুলামিত ফায়ারস্টোন 1970s এ দ্য ডায়ালেকটিক্স অফ সেক্স বলে একটা বই লিখেছে। সেটা ডিরেক্টলি উনি মার্কসের যে ডায়ালেকটিক্যাল মেথড অফ হিস্ট্রি, ইতিহাসের যে ডায়ালেকটিক্যাল মেথড, সেটা নিয়ে কথা বলেছেন। তো মার্কসের ডায়ালেকটিক্যাল হিস্ট্রিটা কি আমরা একটু বুঝি। এটা দেখুন, মার্কস খুব ইন্টারেস্টেড ছিল হাউ ডাজ হিস্ট্রি মুভ, একটা স্টেজ অফ ডেভেলপমেন্ট থেকে আরেকটা স্টেজে যায় কি করে। ওনার ইতিহাস পড়াতে অনেক ভুল আছে, ইউরোসেন্ট্রিক, কিন্তু আমরা ইউজ করি ওটা, কারণ অনেক কিছু ঠিকও আছে। পরে আমি বলবো মার্কস সেকুলারিজমকে কিভাবে ক্রিটিসাইজ করেছিল এবং ফেমিনিজমও কিভাবে ক্রিটিসাইজ করে। উনি বলছেন যে প্রত্যেকটা সমাজের দুটো স্তর থাকে। যেমন একটা দোতলা বাড়ির একতলা আছে, দোতলা আছে। একতলাটা বেশি ইম্পর্টেন্ট দোতলা থেকে, কেন একতলা পড়ে গেলে দোতলা পড়বে না। সেরকম ওনার যে বেস, যেটা উনি বলছেন, বা কাঠামো, সেটা বেশি ইম্পর্টেন্ট। সেটাই ওপর তলাকে চালু করছে। সেই বেসটা কি? এমপি আর আরপি। এটা কি? মোডস অফ প্রোডাকশন আর রিলেশনস অফ প্রোডাকশন। কিভাবে আমরা নিজেদের যে দৈনন্দিন জীবন যে প্রডিউস করি, আমাদের খাবার, আমাদের অন্ন সংস্থা, আমাদের ঘর বাড়ি বাসস্থান, আমাদের জামা কাপড়, সেইটা কিভাবে হয়। সেটা ট্রাইবাল উপায়ও হতে পারে, হান্টার গ্যাদারার সোসাইটি, এবং সেটার উপরে ডিটারমিন্ড কিন্তু আমাদের রিলেশনস অফ প্রোডাকশন। রিলেশনস অফ প্রোডাকশন মানে সেই যে মোডস অফ প্রোডাকশন, তার দ্বারা ডিটারমিন্ড হয় আমরা একে অপরের সঙ্গে কিভাবে ব্যবহার করব। আমি হয়তো জেলে, আপনি হয়তো কৃষক, দুজনেই দুজনকে লাগবে। এইটাই উনি বলেছেন কাঠামো। এই যে প্রোডাকশন বা আমাদের যে দৈনন্দিন জীবন আমরা যেটা লিড করি, সেই দৈনন্দিন জীবনে যে প্রডিউস করতে আমাদের বেঁচে থাকার জন্য, সেই প্রোডাকশনটাই কিন্তু কাঠামোটা। একতলা। দোতলায় কি আছে? সেই প্রোডাকশনটার প্রতিফলিত হচ্ছে দোতলায়। রাষ্ট্র, স্টেট, সিভিল সোসাইটি, সমাজ, কালচার, যার মধ্যে রিলিজন আসছে, ধর্ম আসছে, ইত্যাদি সমস্ত কিছু এই মোডস অফ প্রোডাকশন ছাড়া উনি বলছেন দোতলায় থাকে। এবং শুধু তাই না, উনি এও বলেছেন যে এই দোতলায় যারা থাকে তারা এটারই প্রতিফলন। ট্রাইবাল মোড অফ প্রোডাকশন, ট্রাইবাল কালচার রিফ্লেক্টেড হচ্ছে। আচ্ছা, সেই রকম ট্রাইবাল রিলিজিয়নও, অ্যানিমিস্টিক রিলিজিয়ন, নেচার ওয়ার্শিপ, সেটা তার ফান্ডামেন্টাল মোড অফ প্রোডাকশনকে প্রতিফলিত করছে। তারপরে যখন এই মোড অফ প্রোডাকশন চেঞ্জ হয়, আমরা লাঙল শিখছি, আমরা ইরিগেশন শিখেছি, আমরা জমি কর্ষণ করতে শিখেছি, তখন সেটা অ্যাগ্রিকালচারাল সিস্টেমে চলে যায় এবং মোডস অফ প্রোডাকশন, রিলেশনস অফ প্রোডাকশন আলাদা হয়ে যায়। মোডস অফ প্রোডাকশন তখন কৃষিকাজ, রিলেশনস অফ প্রোডাকশন আমার সঙ্গে আপনার কি সম্পর্ক। আমি হয়তো জমির মালিক, আপনি আমার জমিতে কাজ করেন, এবং সেটার প্রতিফলন রাষ্ট্র, তার সমাজ ব্যবস্থা, তার সিভিল সোসাইটি, তার রিলিজিয়নে পড়ে। তারপর ফিউডাল মোড অফ প্রোডাকশন, সেখানে আমরা লেবার কন্ট্রোল করি, সার্ভ লেবার। সেখানে মোডস অফ প্রোডাকশন, রিলেশনস অফ প্রোডাকশন, কাঠামো একতলা, দোতলা আবার রাষ্ট্র, মনার্কিক্যাল সিস্টেম, যেটা আমরা ফ্রান্সে দেখেছি, এবং সেটার ফলন হল। ফ্রান্সে কি হয়েছিল, একটা নতুন সার্ফরা, যারা দাস ছিল ওখানে, তারা চলে গেছিল, পালিয়ে গেছিল। চলে তো আর ফ্রি করে না, পালিয়ে গিয়ে তারা বুর্গার্স করতে, সেই বুর্গার কথাটা থেকে বুর্জোয়া এসছে। তারা ট্রেড করে অনেক টাকা করেছিল। যারা যখন ফিরে এসেছিল তারা দেখেছিল তাদের কোনো অধিকার নেই, রাষ্ট্র তাদের কোনো অধিকার দেয়নি, কিন্তু অনেক টাকা আছে, কিন্তু জমি কিনতে পারবে না, কারণ জমি ইনহেরিটেড, বংশ পরম্পরায় চলে আসে।
তখন তারা কি করলো, ক্যাপিটালিস্ট সিস্টেমের জন্য ফাইট করলো, সেটাকে আমরা ফ্রেঞ্চ রেভলিউশন বলি। তাদের সঙ্গে ওয়ার্কাররা এবং কৃষকরাও ছিল, কারণ তারা একা ওই যুদ্ধটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে করতে পারতো না। এবং তখন হলো ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, ক্যাপিটালিস্ট স্টেট, যেটা আমরা ডেমোক্রেসি বলি। সুলামিত ফায়ারস্টোন এই পুরো যে মেথডটা, পদ্ধতিটা নিয়েছে, কিন্তু ওই কন্টেন্টটা চেঞ্জ করেছে। কি করেছে? বলেছে যে এই যে ফাইটটা, এটা কন্ট্রোল অফ দ্য মিনস অফ প্রোডাকশন নয়। প্রত্যেকটা ঐতিহাসিক স্টেজে কেউ কন্ট্রোল করে মোডস অফ প্রোডাকশন। ট্রাইবাল স্টেজে ট্রাইবাল লর্ড, এগ্রিকালচারাল স্টেটে এগ্রিকালচারাল লর্ড, ফিউডাল স্টেটে ফিউডাল লর্ড, ক্যাপিটালিস্ট স্টেটে ক্যাপিটালিস্টরা। যারা এটাকে কন্ট্রোল করে তারা রাষ্ট্র, সমাজ ব্যবস্থা সবই কন্ট্রোল করে। সুলামিত ফায়ারস্টোন বলেছে সেটা না, এই মেথডটা ঠিক আছে, ওনার ডায়ালেকটিক্যাল মেথড, যেভাবে সংঘাতের মধ্যে দিয়ে ইতিহাসে হচ্ছে, কিন্তু যেটা ভুল ওনার সেটা হচ্ছে যে এই কন্ট্রোলটা, লড়াইটা মোডস অফ প্রোডাকশনের ওপরে না, জন্য না, আমি কন্ট্রোল করতে পারছি, এটা মোডস অফ রিপ্রোডাকশন, কে লেবার পাওয়ার বেশি কন্ট্রোল করে। আমরা অ্যারিস্টটলের কথা বলেছি যে স্লেভদের লেবারটা যুক্তিগত, ওদের অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল যুক্তি ছিল না বলে ওদের কারোর আন্ডারে কাজ করতে হতো, যার যুক্তি আছে, গ্রিক মেল, কিন্তু ওদের লেবার পাওয়ারটা ছিল, এবং এই লেবার পাওয়ার কন্ট্রোলের জন্যই কিন্তু পুরো ইতিহাসটা। এখন আমরা যদি দেখি আমাদের যে ডিক্লাইনিং হিন্দু পপুলেশন, সেটা একটা হচ্ছে লেবার পাওয়ারটা নিয়ে আমরা কি করব। আমাদের যদি বিরাট মিছিল করতে হয়, আমাদের যদি আন্দোলন করতে হয়, সেখানে আমাদের লেবার পাওয়ার দরকার। সেখানে যদি এনাফ লেবার পাওয়ার না থাকে, আমরা টেকনোলজি ইউজ করতে পারি, আবার সেই সেম জিনিসে চলে আসছে। আমরা তো করছি অলরেডি ইন্টারনেট টেকনোলজি করে আমরা প্রচার করছি। টেকনোলজি হলে একটা সুবিধা হয়, কম লোকে অনেক কিছু কাজ করতে পারে। টেকনোলজিক্যাল যে লেবারটা, সেটা অ্যানিমাল লেবার বা হিউম্যান লেবারের থেকে অনেক এফিশিয়েন্ট ইন আ ওয়ে, কিন্তু গাইডিং ফোর্স সেই মানুষই। সেই জন্য কিন্তু আমাদের এই টেকনোলজি সাহায্যটা নিতে হবে। এবং সুলামিত ফায়ারস্টোন সেটা বারবার বলেছে, টেকনোলজিক্যাল রিপ্রোডাকশন, সেখানে জেন্ডার থাকবে না, সবাই রিপ্রোডিউস করতে পারে, সেটা সাইফাইয়ের ব্যাপার। কিন্তু আমি বলছি যে এই যে কন্ট্রোল অফ দ্য মিনস অফ প্রোডাকশন, এটা কিন্তু দরকার, সেটা টেকনোলজি দিয়ে করতে পারি, কিন্তু পেছনে কিন্তু হিউম্যান বিইংই আছে, তার মস্তিষ্কই আছে, এআই সবকিছু করতে পারে। দ্বিতীয় যে আমাদের ফেমিনিস্ট থিওরি, নারীবাদের থিওরির সঙ্গে জেনোসাইড এবং ডিক্লাইনিং পপুলেশনের যে কানেকশন, আমরা লাভ জিহাদ বলে একটা কথা বলি, এখন সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ইচ্ছা আছে, ইত্যাদি আছে। যে কনসেন্ট, যেমন রেপের বেলায় নারীবাদের চোখে রেপ একটু আলাদা। পুরুষতান্ত্রিক রেপ হলো ডেফিনেশন হচ্ছে লয়ের যে ডেফিনেশনটা পেনিট্রেশন, কিন্তু নারীবাদ হচ্ছে পাওয়ার সিস্টেমস, বিরাট নেটওয়ার্ক। আচ্ছা, এখন কনসেন্ট না কোয়ারশন, লাভ জিহাদটা ডিসেপশনের উপরে, তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু একটা ক্লোজ জিনিস টু লাভ জিহাদ আমি এখন বলছি কিভাবে আসছে। একটু পেছনে ফিরে যায়। এর মধ্যে আমি একটা জিনিস রিকোয়েস্ট করছি, আমার নারীবাদের উপর, ফেমিনিস্ট থিওরির উপর ইংলিশে চ্যানেল সোয়াকা চ্যানেল 2-তে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, তাহলে এটা অনেক প্রাসঙ্গিক হবে। তো নারীবাদের থিওরিতে আমি একটু পেছনে গিয়ে ফ্রয়েডের থিওরির কথা বলছি। ফ্রয়েড তার টোটেম অ্যান্ড টাবুতে বলেছে একটা রিমোট পাস্টে ইনসেস্চুয়াস ছিল সবাই, নিজেদের ট্রাইবাল মা বোনের সঙ্গেই তারা সেক্স করতো। তারপরে কোনো রিমোট পাস্টে, এগুলো সমস্ত মিথোলজি থেকে বার করেছেন উনি। ব্রাদার রোজ আপ ইন রিভোল্ট এবং বাবাকে খুন করলো, কিলিং অফ দ্য ফাদার, এটা মেটাফরিক্যাল, রূপক একটা। এবং বাবার দেহটা খেলো, ব্লাডটা নিল ভেতরে এবং প্রমিস করলো যে কোনো ইনসেস্ট রিলেশনশিপ করবে না। তারা কি করবে, মেয়েদের অন্য ট্রাইবকে দেবে, অন্য ট্রাইবের থেকে মেয়ে আসবে, এরকম একটা এক্সচেঞ্জ হলো। সত্যি নয়, এগুলো সমস্তই রূপক গল্প ইত্যাদি। সো ইনসেস্ট ট্যাবু কিন্তু মানুষের জীবনে, হিউম্যান স্পিসিসের প্রথম ট্যাবু। মার্সেল মাউস বলেছে রাষ্ট্র নেই, এরকম সব ট্রাইবও দিনের পর দিন তো বেশ কোহিসিভ রিলেশনশিপ মেনটেন করে। কি করে? আমাদের তো কি হয়েছে, মডার্ন রাষ্ট্র তো সব চাপিয়ে রেখেছে, আমাদের এত ধর্ম, এত জাতি, সবকে একসঙ্গে একটা নেশন এনে চাপিয়ে রেখেছে। তো তখন মার্সেল মাউস বলল যে তারা গিফট গিভিং করে সমানে, একে ও দেয়, ওকে ও দেয়, সেই জন্য সবসময় যে যুদ্ধ হয় তা না। উপঢৌকন যেটা রাজাদের ছিল। লিভাই স্ট্রাউস হচ্ছে মার্সেল মাউসের ছাত্র, সে বলল হ্যাঁ সবসময় জিনিস দেয়, কিন্তু একটা জিনিস, আমি হয়তো ওই ট্রাইবকে, আমি একটা ট্রাইব,
অন্য আরেকটা উপজাতি, আমরা দুজনে গিফট গিভিং করছি, আমি ওকে চাল দিচ্ছি, ও আমাকে গম দিচ্ছে বা আটা দিচ্ছে, হোয়াটএভার, সেগুলো তো কনজিউম হয়ে যাবে, তারপরে একটা সম্পর্কটা কি করে এস্টাবলিশ হবে? বলছে তখন একটা ইউনিভার্সাল কমোডিটি অফ এক্সচেঞ্জ বলেছে। পণ্য, একটা পণ্য আছে যেটা সর্বজনীন, সেটা হচ্ছে মেয়ে। আমি যদি ওকে আমার মেয়ে দিই, ওই ট্রাইব থেকে আরেকটা মেয়ে আনি বা জমি পাই বা সম্মান পাই, তাহলে বৈবাহিক সম্পর্কটা, ব্লাড এক্সচেঞ্জ, রক্তের সম্পর্ক, আমাদের মহাভারতে তো ঠিক তাই, যে যুদ্ধগুলো, অ্যালায়েন্সগুলো, এরকম দ্রৌপদীর সেই পাঞ্চালের সঙ্গে কৌরবদের যুদ্ধ, তারপরে সে অ্যালায়েন্স হলো পাণ্ডবদের সঙ্গে, অল অফ দিস আর অ্যালায়েন্সেস, ট্রাইবাল অ্যালায়েন্সেস। এই অ্যালায়েন্স করে আমরা কিনশিপ স্ট্রাকচার করি, তাহলে আমি ওকে আর অ্যাটাক করবো না, কারণ আমাদের দুজনের গ্র্যান্ড চিল্ড্রেন, নাতি নাতনিরা কিন্তু একই ব্লাড বহন করে। এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন জিহাদ পড়াবো তখন দেখবো যে একটা ভিলেজের মধ্যে সবাই কিন্তু ব্লাড রিলেশনশিপ আছে, এবং সেই ব্লাড রিলেশনশিপের মধ্যে দেয়ার অল কিনস, তার আত্মীয়। সেখানে যখন মুসলিমরা আসলো আফ্রিকাতে, তারা নন কিন, তাদের একটা এনক্লেভমেন্টে থাকতো। এটা নিয়ে পরে কথা বলবো, যখন জিহাদ নিয়ে কথা বলছি। এখন এটা দেখুন যে এটা লেভি স্ট্রাউসের মতো, এবং গেল রুবিন যে নারীবাদী থিওরি, সে বলেছে ম্যারেজ হচ্ছে একটা ট্রাইব থেকে আরেকটা ট্রাইবে কোন একটা জিনিস পাস করা, এবং এই জিনিসটা হচ্ছে ওমেন, তাহলে তাদের আত্মীয়তার বন্ধন হবে। এবং দ্য ওমেন ইজ দ্য ক্যারিয়ার অফ পাওয়ার অ্যান্ড ফ্যালাস, শি ডাজন্ট ওন ইট, শি ইজ লাইক এ বিস্ট অফ বার্ডেন। যে গাধা মোট বয়, সে তো আর নিজে ওন করে না মোটটা, কিন্তু সে বয়ে নিয়ে যায়। এইটাই হচ্ছে দ্য বেসিস অফ সোসাইটি। ওই মার্কস যে বলেছে না বেস অ্যান্ড সুপার স্ট্রাকচার, সেটা নেই, কিনশিপ স্ট্রাকচার। এনশিয়েন্ট সোসাইটিতে এই সবটাই কিনশিপ স্ট্রাকচার, এবং আমাদের মহাকাব্যগুলোতে এটা আমরা দেখবো যে সবাই সবার সঙ্গে আত্মীয়তার বন্ধন আছে, ব্লাড রিলেশনশিপ। হ্যাঁ, যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্র হয়েছে, ইত্যাদি। তো এখন আপনি যদি জিহাদের কলোনাইজেশনগুলো দেখেন, সেখানে আমি পড়ে দেখাবো যে সেখানে কিন্তু যখন স্প্যানিশ কনকুইস্তাদোরারাও তাই, এবং যখন আরবরা এলো আফ্রিকাতে, তারা কিন্তু লোকাল উইমেনদের সঙ্গে ওই সম্পর্কটা করলো এবং তাদের বিয়ে করলো, এবং তাতে তারা অনেক এন্ট্রি পেল, ওই তারা কিনশিপের মধ্যে চলে এলো, ওই আত্মীয় বন্ধনের মধ্যে। কলোনাইজেশন এটা একটা বিরাট জিনিস। এখন এইটা কিন্তু আমাদের দেশেও হয়েছে। আকবর ম্যারিড হিন্দু প্রিন্সেস, এই যে আত্মীয়তাটা, ইটস অলওয়েজ দ্য ওমেন অন দ্য কলোনাইজড পার্ট। এইটা কি আমরা ইউজ করতে পারি ফর লাভ জিহাদ? আই এম নট সো শিওর। কিন্তু একটা জিনিস দেখবেন, জেন্ডারে এখানে দ্য ওমেন ইজ অলওয়েজ ফ্রম দ্য কলোনাইজড হিন্দু উইমেন অ্যান্ড মুসলিম মেন। এটা উল্টোটা খুব কম হয়। তার মানে কি, সেই যে কলোনিয়াল লেগাসিটা, সেই যে আমাদের ঔপনিবেশিকতার যে লেগাসিটা, সেটাই কি চলছিল লাভ জিহাদে? আই এম নট শিওর। এই নিয়ে, এই জিহাদ নিয়ে আমি অনেক লেখা আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন swakaH.in, সেখানে ব্লগে আমার প্রচুর লেখা আছে, পড়বেন। আমি আবার যখন জিহাদ পড়াবো তখন জিহাদ ইন আফ্রিকা এবং তার সিমিলারিটি উইথ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমি এই কথাগুলো আবার বলবো, কিন্তু আপনারা দেখে নেবেন। আজ এই পর্যন্তই। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, ডোনেট করবেন, যাতে আমরা ভিডিওগুলো আরো করতে পারি। আজ এই পর্যন্তই, নমস্কার।